আপনাদের ভাগ্য ভালো যে এতদিনেও জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে। সেদিন প্রেস ক্লাবের একটা বাড়ি দেখেছেন, যেদিন সারা বাংলাদেশের সব জায়গা থেকে বাস ওঠা শুরু করবে সেদিন কিন্তু আমরা বলবো রাজনৈতিক আন্দোলনকারীদেরকে আপনারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবেন, কিন্তু যখন দেখবেন আপনাদের উপরে আঘাত আসছে, আপনাকে সেভ করার অধিকার আপনার রয়েছে, সংবিধান দিয়েছে আপনাকে আত্মরক্ষার অধিকার। আন্দোলনকারীদেরকে মারতে মারতে প্রেস ক্লাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কেন? তারা দাঁড়িয়েছিল, পুলিশ ক্যামেরা মারছিল। দীর্ঘ কয়েকদিন ধরে আপনারা দেখছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনগুলো একটা বিষয় নিয়ে প্রতিবাদ করছে। সেটা হচ্ছে কারাগারে একজন লেখককে হত্যা করা হয়েছে এবং তাকে 9 মাস কারাবদ্ধ করে রাখা হয়েছে বিতর্কিত একটি কালো আইন, যেটি আইনটি শুরু থেকেই সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ সহ আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো সবাই বলে আসছিল যে এই আইনটি মত প্রকাশ, স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে অন্তরায় এবং এটির অপপ্রয়োগ হবে রাজনৈতিক ক্ষেত্রে। তাই হয়েছে, কারণ এই আইনের অধীনে এ পর্যন্ত যে প্রায় 1000 মামলা হয়েছে, একটা মামলার নিষ্পত্তি কিন্তু হয়নি এবং ম্যাক্সিমাম কেসগুলোতে আপনি দেখবেন মোটামুটি দেরিতে হলেও সবাই জামিনে বের হয়ে এসেছেন। তার মানে এটা কিন্তু স্পষ্ট যে আইনে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে। ঠিক একইভাবে লেখক মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছিল। অনেকে তো বিহাইন্ড দ্য সিন জানেন না। মোস্তাকের অপরাধ ছিল, মোস্তাক হচ্ছে ব্যাংক লুটেরা। 96-তে যারা শেয়ার বাজার লুট করেছিল, 2010 সালের একই চক্রের সিন্ডিকেটের লোকজন শেয়ার বাজার লুট করেছিল। সেই চক্রের একজন ব্যাংক লুটেরাদের একটা কার্টুন প্রকাশ করেছিল কিশোর, সম্ভবত পদ্মা ব্যাংকের এমডি হাফিজ শাহবাজ চৌধুরী নামের জনৈক। তার বিষয়ে কার্টুন প্রকাশ করায়, যেহেতু যে আপনার আল জাজিরার প্রতিবেদনে সেনাপ্রধান ভাই হারিস আহমেদের কথা বলেছেন যে তার এখন গুন্ডা পান্ডা লাগে না, তার গুন্ডা পান্ডা পুলিশ না, আমার কথা না, এটা হারিসের কথা। তো আমাদের সেই হাফিজ শাহবাজ সাহেব র্যাব দিয়ে কিশোরকে তুলে নিয়ে গেছেন, তাকে মারধর করেছেন, নির্যাতন করেছেন। মোস্তাকের সাথে তার একটা যোগাযোগ ছিল, ক্যাডেট কলেজে পড়েছেন। মোস্তাক কার্টুনের বিষয়ে জানতেন, তো মোস্তাককেও ধরা হয়েছে একটা কার্টুন আঁকার জন্য। কার্টুনটা কার কোনো মানে একেবারে নিরপরাধ কোনো ব্যক্তি না, একদল ব্যাংক লুটেরা। যুগান্তর, বিডি নিউজে এখনো দেখবেন আপনার ওই নিউজটা আছে, অনেকগুলো আপনার তারা কিভাবে ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ নিচ্ছে। লা মেরিডিয়ানের একটা রুমের জন্য কস্ট দেখানো হয়েছে 12 কোটি টাকা। এইভাবে সেই ঋণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল ব্যবসায়ী মিনাজ মামলা, তাকে ওই মামলা জড়িয়েছে এবং সহজে জামিন দেয়নি, কারণ মাফিয়াদের সিন্ডিকেট তো শক্তিশালী, একের সাথে আরেকে চেইনের মতো কানেক্টেড। জামিন পায়নি, শেষ পর্যন্ত তাকে কারাগারে হত্যা করা হয়েছে। সেটি নিয়ে আমরা প্রতিবাদ করেছি ছাত্র দলের সেদিনকার প্রোগ্রামে। পুলিশ হচ্ছে আপনার খুব মারমুখী ছিল, তাদের উপরে আক্রমণ করার জন্য ইতিহাস ব্রেক করেছে। প্রেস ক্লাবের মতো জায়গায় কখনো পুলিশ ঢোকে না, সেদিন পুলিশ প্রেস ক্লাবেও টিয়ারশেল মেরেছিল, প্রেস ক্লাবেও ঢুকেছিল। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের একটা চিত্র, যে আইনকে সরকার অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভিন্নমত বিরোধীদের দমনের জন্য। তো সেই ক্ষেত্রে আমরাও একটা কথা বলতে পারি যে অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায়, প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। আজকে সরকার দীর্ঘদিন ধরে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা আছে, বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম হয়েছে। এটা আমাদের ব্যর্থতা যে এরকম সরকারকে আমরা শুরুর দিকে হটাতে পারিনি, যে কারণে তারা এখন স্বৈরাচার থেকে ফ্যাসিবাদ হয়েছে। দেশে একটা একনায়কতন্ত্র কায়েম করার জন্য তারা এখন একটা রামরাজত্ব কায়েম করেছে। পুলিশ বলেন, র্যাব বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠান, বিচার বিভাগ থেকে শুরু করে এমন দলীয়করণ করেছে, এখন আর যোগ্য ব্যক্তিদের উপযুক্ত পদে পাওয়া যায় না। আজকে পুলিশকে বা র্যাবের কিছু কিছু কর্মকর্তার কথা শুনলে মনে হয় তিনি কোনো রাজনৈতিক দলের নেতা, সেভাবে মানে ঔদ্ধত্যের সাথে বক্তব্য দিচ্ছেন, অথচ তাদের মনে রাখা উচিত তারা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনার গায়ের পোশাকটা, যে ড্রেসটা, আপনার হাতে যে লাঠিটা, এইটা এদেশের কৃষক, শ্রমিক, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা। জনগণের সাথে বিনয়ের সাথে আপনারা ব্যবহার করবেন, কিন্তু আপনারা যে ঔদ্ধত্য দেখান, আপনাদের ভাগ্য ভালো যে এতদিনেও জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে। সেদিন প্রেস ক্লাবের একটা বাড়ি দেখেছেন, যেদিন সারা বাংলাদেশের সব জায়গা থেকে বাস ওঠা শুরু করবে
আন্দোলনকারীদেরকে আপনারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবেন, কিন্তু যখন দেখবেন আপনাদের উপরে আঘাত আসছে, আপনাকে সেভ করার অধিকার আপনার রয়েছে, সংবিধান দিয়েছে আপনাকে আত্মরক্ষার অধিকার। এই মান্না ভাই প্রাইভেট ডায়ালগ আসলে প্রতিষ্ঠিত করে আন্দোলন হবে না। আমরা অনেক কিন্তু দাবি জানিয়ে আসছি, কাজ হয়নি। এখন সকলের জায়গা থেকে, যার যার জায়গা থেকে শুরু করতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বুঝতে পারছি না যে বর্তমান ক্ষমতাসীন দল কিভাবে আমাদেরকে ভাগে ভাগে বিভক্ত রেখেছে। একই বিষয়, ডিজিটাল নিরাপত্তায় মোস্তাকের হত্যাকাণ্ড নিয়ে বিচার করেছে, প্রগতিশীল ছাত্রদল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছিল, আমরা রাজনীতি দাঁড়িয়েছিলাম, ছাত্রদল এখানে প্রোগ্রাম করছে। দাবি তো একটাই, তিন জায়গায় কেন প্রোগ্রাম হবে? ঠিক আছে, যার যার একটা আদর্শ আছে, একটা রাজনীতি আছে, যার যার ব্যানার নিয়ে সারা বাংলাদেশে দাঁড়িয়ে যান, একই দিনে একই ডেটে ঘোষণা করে সবাই বলছেন যে ভোট দিতে পারি নাই। টকশোতে যারা যান, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী, সবাই বলছেন এই সরকার ভোট ডাকাতের সরকার, এই সরকার ব্যাংক লুটেরা, এই সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ভেঙে ফেলেছে, সব জায়গায় দলীয়করণ করেছে। তো আপনারা বুঝতেছেন এর বিরুদ্ধে কেন সম্মিলিতভাবে প্রতিরোধ করে তুলছেন না? এখন আসলে আমরা যত বিভক্ত থাকবো তত এই সরকার ফায়দা নেবে। এবং যেটা করছে, আমি নিজের অভিজ্ঞতা থেকে, আগে যেহেতু দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত থাকি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে কিছু কিছু ছাত্ররা তারা ছাত্রলীগের প্রোগ্রামে যেত না। কারণ এখন তো জানেন যে মানে প্রবেশিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পরে একটা পদ, কিন্তু ছাত্ররা এখন বলে প্রবেশি, মানে প্রোগ্রামের বিনিময়ে সিট। অর্থাৎ ছাত্রলীগের প্রোগ্রাম করলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলে থাকা যায়, না হলে হলে থাকা যায় না, এটা হচ্ছে চিত্র। সেই জায়গা থেকে অসংখ্য নিরীহ ছেলেমেয়েদেরকে মেরে ছাত্রদল শিবির ত্যাগ দিয়ে হল থেকে বের করে দিয়েছে। এবং অত্যন্ত লজ্জা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থেকে সেই ছাত্রদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। শিক্ষকের মর্যাদা আজকে কোথায়? অথচ বিচারপতি আবু সাইদ চৌধুরীর মতো ভাইস চ্যান্সেলর আমরা দেখেছি, যখন তিনি লন্ডনে ছিলেন, একটা সেমিনারে, জেনেভায় ছিলেন সম্ভবত, অংশ নিতে গিয়েছিলেন একটা সেমিনারে, যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে গুলি করা হয়েছে, 3 জন মারা গিয়েছিলেন, তার প্রতিবাদে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন পাকিস্তানের ভাইস চ্যান্সেলর হাই কমিশনের মাধ্যমে। অথচ গত পরশুদিন জেএসসি থেকে 3 জন ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার আগের দিন ক্যাম্পাসে ঢুকে পুলিশ গুলি করেছে, গ্যাসেল মেরেছে, রক্তাক্ত করেছে, তারপরে ছাত্রদেরকে মানে বস্তার মতো টেনে এনে থানায় কারারুদ্ধ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর তাদের একটা প্রতিক্রিয়া দেখেছেন, দেখেন না, কারণ সব জায়গায় এরা এদের দল টানা, পাচাটা, লেজুর ভিত্তি করা মেরুদণ্ডহীন ব্যক্তিদের মাধ্যমে আজকে সমস্ত জায়গাগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল। এই জাতির সবসময় একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি বলছে, শিক্ষকরা কি বলছে। 111-এর সময় আজকের ভাইস চ্যান্সেলর আখতারুজ্জামান, সৈয়দুল আমিন স্যার, তারা সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে কালো কাপড় বেঁধে মিছিল করেছিলেন। একই বিশ্ববিদ্যালয়ের 1100 শিক্ষক 2018 সালের বিনা ভোটের নির্বাচনকে বিবৃতি দেয় যে এটি মানে অভূতপূর্ব বিজয় অর্জন হয়েছে। কাজে এই শিক্ষকরা আজকে সেই বিচারপতি আবু সাইদ চৌধুরীর মতো শিক্ষক, কিংবা রাজশাহীর শামসুর জোহার মতো শিক্ষক, যারা বলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের বুকে বেঁধার আগে আমার শরীরে বিঁধবে, সেই শিক্ষক আজকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হচ্ছে না। শিক্ষক নিয়োগের আগে তাদেরকে নীল দলের প্যানেলে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হয় এবং সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। কাজে এখন আর প্রতিষ্ঠানগুলোর দিকে চেয়ে থাকতে হবে না। কোর্ট থেকে রায় দিবে যে 2018 সালের নির্বাচন একটি ভোটার নির্বাচন, এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, এই সংসদ অবৈধ। এই রায় এখন আর কোর্ট থেকে আসবে না। কারণ এক বিচারপতি দেখেছেন না, একটু বিচারকদের স্বাধীনতা নিয়ে চেষ্টা করেছিলেন, বিচার বিভাগকে একটু স্বাধীন করার জন্য চেষ্টা করেছিলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে বন্দুকের নল ঠেকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। কি গল্প গুজব সাজিয়েছিলেন। প্রথম বলেছেন তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন, অসুস্থ, পরে দেখলাম যে তিনি ওখানে যখন বললেন যে তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, তখন তার নামে আবার একটা কেস ফিট করা হয়েছে। তিনি যখন দেশে ছিলেন, চিফ জাস্টিস হিসেবে অ্যাক্টিং ছিলেন, তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল না। তো এটার দ্বারা আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যেদিন চাকরিতে ঢুকেছেন সেদিন থেকে রিটায়ারের আগ পর্যন্ত আপনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। আপনি যদি জনগণের জন্য কাজ করেন, আপনাকে সেলুট করবে, সম্মান জানাবে। কিন্তু আপনি যদি কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করেন, রাজনৈতিক দলগুলো আপনাদেরকে টিস্যুর মতো ব্যবহার করবে, যেটা সরকার বিভিন্ন জনকে ব্যবহার করেছে। চোখের সামনে তো
জ্বলন্ত উদাহরণ রয়েছে। তাহলে আজকে যারা খুব ঐধত্য দেখাচ্ছেন, যে দলীয় পরিচয় প্রশাসনের পোশাক পরে গুন্ডামি করছেন, তাদেরকে দেশের জনগণ কিন্তু ক্ষমা করবে না। এবং আমরা আজকে এই পতাকা দিবসে মুক্তিযুদ্ধের 50 বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। আজকে আমাদের একটা দুর্ভাগ্য যে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক করা হচ্ছে, বিতর্কিত করা হচ্ছে, এবং নতুন করে আজকে স্বাধীনতার 50 বছরে একজন সেক্টর কমান্ডার যিনি বঙ্গবন্ধুর অনুপস্থিত হলে বঙ্গবন্ধুর ঘোষণাও যদি পাঠ করে থাকেন, তিনি তো ওই সময় দিয়েছিলেন, তার ঘোষণায় মানুষ উদ্বুদ্ধ হয়েছিল, সেই জিয়াউর রহমানের খেতাব বাতিল একটা চক্রান্ত করেছিল। আওয়ামী লীগ ইতিহাস যদি দেখেন, আওয়ামী লীগ সবচেয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করেছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছে। 2রা মার্চ 9 মার্চ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে লেখা সম্ভব না, কিন্তু 2রা মার্চ আওয়ামী লীগ স্মরণ করে না, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দিবস পালন করে। আজকে কোনো তাদের কর্মসূচি আছে নাই, কারণ আজকের দিনে হিরো আসম আব্দুল রব, আজকের দিনের হিরো শাহজাহান সিরাজ, আজকের দিনের হিরো নূরে আলম সিদ্দিকী, আজকের দিনের হিরো স্বীকার করতে হবে তাহলে আপনার আব্দুল মাখন কুদ্দুস। সেই সময় আব্দুল কুদ্দুস মাখন, সেই সময় তারা ছাত্রলীগ করেছিলেন, কিন্তু স্বাধীনতার পরে তারা কেন ছাত্রলীগ করতে পারেন নাই? কারণ আওয়ামী লীগ তখন এতটাই দুর্বৃত্তায়িত হয়েছিল যে তারা আওয়ামী লীগ থেকে সরে যেতে বাধ্য হয়েছিল। কাজে আজকে সেটা তো বলছি যে আপনাদেরকে একটা পাজল ক্রিয়েট করতে চাই, আপনাদেরকে কিছু ইস্যু নিয়ে মানে হচ্ছে ব্যস্ত রাখতে চায়, মূল ইস্যু থেকে আড়াল করে। দেখেন, আলোচনায় ছিল আল জাজিরার ইস্যু, যেখানে আমরা খুব সেন্সিটিভ ইস্যুগুলো দেখলাম, রাষ্ট্রের হাই অফিসিয়ালরা কিভাবে করাপ্টেড হচ্ছে, এবং একটা বিদেশি গণমাধ্যম আল জাজিরা কি বাংলাদেশের মতো কোনো ছোটখাটো গণমাধ্যম? ফক্স, সিএনএন, বিবিসির পরে আপনার আল জাজিরা সেই চ্যানেলে রিপোর্ট করেছে যে কিভাবে আমাদের রাষ্ট্রপতি একজনকে সেনা প্রধান বানানোর জন্য তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভাইকে ক্ষমা করে দিয়েছেন, কিভাবে তার আরো খুনের 2 ভাইকে ক্ষমা করে দিয়েছেন, কি একটা বিশেষ প্রক্রিয়া সেগুলো উঠে এসেছে, এবং কিভাবে বিভিন্ন ব্যক্তিরা যোগ সাজেছে এই রাষ্ট্রকে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে। সেটি নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে গেছে যে এক গভর্নমেন্টের হাই অফিসিয়ালরা যদি এইভাবে করাপ্টেড হয়, তারা নিজেরা সেফ থাকার জন্য জাতিসংঘকে জড়িয়ে বিবৃতি দিয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে, যখন তারা বলেছে যে ইসরায়েল থেকে যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই, তাদের সাথে সরকার হাত মিলিয়েছে, ডিভাইস কিনেছে বাণিজ্যিকভাবে তাদের সাথে অর্থ লেনদেন করার জন্য। যে ডিভাইস হচ্ছে ব্যক্তিগত নজরদারি করবে, সেই ডিভাইস নিয়ে যখন আলোচনা হচ্ছে, তারা বলছে যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে, জাতিসংঘ কিন্তু স্টেট ফরওয়ার্ড বিবৃতি দিয়েছে যে এই ধরনের কোনো ডিভাইস জাতিসংঘ ব্যবহার করে না। কোথায় আপনাদের মুখ রইল? এখানে তারা বলছে বিএনপি জামাত জড়িত সরকার বিরোধী দুষ্ট চক্র। দেখেন, মানে কিছু মানুষ আছে নিচে পড়েও বলে যে কেমন বুঝো। তো সরকার হচ্ছে মানে যেটা গ্রামে বলে, তারা এতটাই বেহায়া হয়েছে, আপনি তাদেরকে যাই বলেন তাদের তো আর মানে যেটা বলে নেই হায়া যান, তাকে বলে বেহায়া, তাদের তো আর কোনো হায়া নেই। তো তারা সব কিছুতেই শুধুমাত্র অপোজিশন বা বিরোধী দল রাজনৈতিক সংগঠনকে জড়িয়ে একটা দায় সারা বিবৃতি দেয়, অথচ ওই ডকুমেন্টারে কোন কোন জায়গায় কোন কোন লাইনে কি মিথ্যা সেগুলোর একটা সঠিক এক্সপ্লেনেশন এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে দিতে পারেনি। সেই ইস্যুকে আড়াল করার জন্য তারা নিয়ে আসছেন জিয়ার খেতাব বাতিল করে, যেটা কারা করবে? জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। আগে দেখতে হবে জামুকার এই এখতিয়ার আছে কিনা, জামুকাতে কারা নেতৃত্ব দিচ্ছে, যেখানে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, যার ঘোষণায় মানুষ উদ্বুদ্ধ হয়েছিল। আমার কথা না, আমি শুনিনি, রব ভাইরা, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডক্টর কামাল হোসেনের মতো, এখানে তো সালাম ভাইরা গেরিলা মুক্তিযোদ্ধা নিয়ে অনেকে বই লেখেন, এই সরকারের বুদ্ধিজীবীরা লেকচার দেন, গেরিলা মুক্তিযোদ্ধা তারা আছেন। সাদেক হোসেন খোকা মারা গিয়েছেন, এখানে ইস্তেকার উলফাত ভাইরা তো জীবিত আছেন, তারা তো জীবিত আছেন, আর আপনারা ইতিহাসে লেকচার ছড়ান। এখানে বিএনপির একটা দুর্বলতা আছে যে আপনারা সঠিকভাবে ডিফেন্ড করতে পারেন নাই। যে হিসাব করে দেখলে আমার তো মনে হয় যে আওয়ামী লীগের থেকে বিএনপিতে একজন মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি পাবে। আওয়ামী লীগের কয়েকজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বিএনপিতে কয়েকজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কাগজ কলম নেন দেখেন। তো আপনারা এগুলো ডিফেন্ড করতে পারেন। তারা বিএনপিকে বলছে স্বাধীনতা বিরোধী দল, আমরা বিএনপির ডিফেন্ড করার জন্য। আমি বলছি যে আপনি অন্যের
মানে দোষ খুঁজবেন, আগে নিজের চেহারার দিকে তো তাকাতে হবে। আপনারা সেই স্বাধীনতার পর থেকে ভোট ডাকাতি নির্বাচন কবে শুরু হয়েছে? এখানে আমার ভাই খবর পাচ্ছেন ডাকসু ৭৩-এর একটা ছাত্র সংসদের নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের মধ্যে দিয়েই তো বাংলাদেশে ভোট ডাকাতির প্রচলন শুরু হয়েছিল। আসম আব্দুর রবের মতো ভাইরা, আপনার শাহজাহান সিরাজের মতো মানুষ কেন ছাত্রলীগ করতে পারে, কেন আওয়ামী লীগ করতে পারে? আপনারা দুর্বৃত্তের সাথে আপোষ করেছেন, মুক্তিযুদ্ধের নামে আপনারাই মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলে দিতে পেরেছেন। আজকে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা একটা ফ্যাসিবাদ কায়েম করবে, ফ্যাসিবাদ চলবে, স্বৈরতন্ত্র চলবে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? কখনোই ছিল না। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া একটা বড় রোল প্লে করে। আমি এটা বলছি যে বিএনপি বড় দল হিসেবে তাদের এই ক্ষেত্রে আমি কোনো দেখিনি। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটি বলছে যে তারা ১ লক্ষ সাইবার ব্রিগেড তৈরি করবে। আমার আইডি পেজ কয়েকদিন পরপরই হ্যাক করে। আমরা ছোট সংগঠন করি। আপনাদের যদি বর্তমান যুগে ফাইট করতে হয়, অনলাইনেও কিন্তু একটা মানে হচ্ছে ফাইটার দরকার আছে আপনাদের। অনলাইনে যে প্রোপাগান্ডাগুলো ছড়ায়, আমার নামে ইউটিউবে অ্যাড দেওয়া হচ্ছে যে আমি মিথ্যা চলছে। আমি মিথ্যা বলছি না, কারা মিথ্যা বলছে সেটা মানুষ জাস্টিফাই করবে, অ্যাড দেওয়ার জন্য প্রয়োজন। কারণ একটা সরকার কতটুকু জনবিচ্ছিন্ন হলে তারা এই ধরনের মিথ্যা নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে রাজনীতির মাঠকে গরম রাখতে চায়। আজকে তারা গণতন্ত্রের কথা বলছে, তারা বলছে বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিচ্ছে। আপনারা এইগুলো শক্তভাবে তুলে ধরতে হবে যে তারা কতটা জনবিচ্ছিন্ন হলে বরিশালে বাস বন্ধ করে দিয়েছে, রাজশাহীতে বাস বন্ধ করে দিয়েছে, একটা সরকার খুললে কতটুকু আতঙ্কে থাকবে। কাজে আমরা আজকে এই সমাবেশ থেকে অনেক বক্তব্য রাখবেন। আমি ছোট করে একটা আহ্বানই জানাবো, বর্তমান যে সংকট চলছে সেই সংকট থেকে উত্তরণে বড় একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটা ভূমিকা আছে, তাদেরকে নিতে হবে। যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছে, কিভাবে তাদেরকে নিয়ে একটা ইউনাইটেড মুভমেন্ট করা যায়। এক ব্যানার আসার দরকার নেই, যার যার ব্যানার থেকে শেষে মুভমেন্ট করবে। আমাদের তো দাবি একই যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, এবং বাংলাদেশে যে এই এতদিন যে ক্ষমতার দখল এবং পাল্টা দখলের রাজনীতি চলেছে, রাজনীতির নামে অপরাজনীতি চলেছে, তার একটা আমি মনে করি যে পরিবর্তন হওয়া দরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বড় দল হিসেবে তাদের ভূমিকা রাখতে হবে। এবং বিএনপি সেক্ষেত্রে আমরা দেখলাম আওয়ামী লীগের কার্যালয়ে ইনভাইটেশন করেছে। আজকে ডাকসু বিপি হিসেবে আজকের এই পতাকা উত্তোলন দিবসে আমাকে ডেকেছে, রম্বাইকে এখানে এনেছেন। ৭ই মার্চ তারা পালন করবে, আমরা ধন্যবাদ জানাই বিএনপিকে। এবং আমরা আওয়ামী লীগকে বলতে চাই যে অনেক হয়েছে প্রতিহিংসার রাজনীতি, এবার অন্তত প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সহনশীলতার রাজনীতি, গণতন্ত্রের পথে আসে। গায়ের জন্য অনেকদিন থেকেছেন, কিন্তু আপনারা যদি নিজেদেরকে উপলব্ধি করতে না পারেন, এই যে আপনাদের দুর্ভাগ্য, পৃথিবীর কোনো দেশে স্বৈর শাসন দীর্ঘায়িত হয়নি, আপনারা এখন আর টিকতে পারবেন না। জনগণ আপনাদের সাথে, প্রশাসনের একটা অংশ আপনাদের সাথে নাই। আপনাদের যারা দুর্বৃত্তের মাধ্যমে আপনারা তাদেরকে অর্থ, ব্যবসা, বাণিজ্য দিয়ে সুবিধা দিয়েছেন, শুধুমাত্র গুটি কয়েক কর্মকর্তা কর্মচারী আপনার সাথে। মিয়ানমারে দেখছেন না, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে, পুলিশ আন্দোলনে যোগ দিচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের মানুষ যদি এখন বাংলাদেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হয়, পুলিশ, আর্মি, র্যাব বলেন, তারাও আমাদের সাথে এসে যোগদান করবে। কিন্তু আমাদেরকে ক্লান্ত হলে চলবে না। এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আপনারা রক্ত ঝরিয়েছেন, আরো রক্ত ঝরাতে হবে। এবং এই যদি বাঁচতে হয়, এই সময়ে লড়াই সংগ্রাম করে বাঁচতে হবে। সেই লড়াই সংগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের এক এবং অভিন্ন লক্ষ্য উদ্দেশ্যে সকলকে কন্টিনিউয়াসলি মুভমেন্টের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে, এই সরকারকে হটাতে হবে। এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। যদি আমরা না জিতি, বাংলাদেশ একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র হবে। বাংলাদেশের পরিণত হবে সিরিয়া কিংবা ইরাকের মতো, ইয়েমেনের মতো। কাজে আমরা আর সেটা হতে দিতে পারি না। এতদিন আমরা আমাদের বুঝতে পারি নাই ভুলগুলো, সেটা আমাদের ব্যর্থতা। এখন আর ভুলের মধ্যে থাকতে হবে না। আমি অন্যান্য দলকে আহ্বান জানাবো, কারো একার প্রয়োজনে নয়, দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, বাংলাদেশের জনগণের প্রয়োজনে, বাংলাদেশকে রক্ষা করার আন্দোলনে যার যার জায়গা থেকে যতটুকু শক্তি আছে ডু অর ডাই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।